যেমন আমরা করি। তো নতুন চ্যাপ্টার তো আমরা শুরু করবই, তার আগে একটা তোমাদের গল্প বলি, ঠিক আছে? জানো, একবার একটা ছেলে ছিল, ঠিক আছে, খুবই ছোট্ট বাচ্চা ছেলে। এবার সেই বাচ্চা ছেলেটার মনে ইচ্ছা ছিল কি সে বাইরে মানে একটু দূরে মেলাতেও যাবে, আবার একটা খেলার মাঠ আছে সেখানেও খেলতে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা শর্ট ডিস্টেন্স বা ছোট দূরত্বের নয়, তাকে যেতে গেলে ট্রেনে করে যেতে হবে। তো ভালো কথা, ট্রেনে করে যেতে হবে। এবার ট্রেনেও সে এতটাই ছোট যে তার আগে সে একা একা ট্রেনে কখনো যায়নি, ঠিক আছে? তো এবার সেখানে যখন যেতে হবে সে তার বাড়ির লোককে বলেছে, বাবাকে বলেছে, মাকে বলেছে, কিন্তু বাড়ির লোক বারণ করে দিয়েছে যে না, ট্রেনে তুমি একা যাবে না কোথাও, ঠিক আছে? আর অত দূরে তো একেবারেই না। কিন্তু মনের ভীষণ ইচ্ছা কি ট্রেনে চাপবো, ট্রেনে চাপেনি। আর তার থেকেও বড় কথা, দুটো জায়গায় যাবে। তো এইবার এক সময় একজন অচেনা মানুষের সঙ্গে তার দেখা হয়েছে, যে একটা অফার করেছে, মানে বলেছে যে হ্যাঁ আমি তোমাকে ট্রেনে করেও নিয়ে যাবো আর ওই দুটো জায়গাতেও নিয়ে যাবো। তো এইবার যখন অফারটা করেছে, সে দেখছে আমার মনের মধ্যে এত ইচ্ছা, জানি বাবা মা বারণ করেছে, বাবা মা বকেওছে যে না আর তুমি ওইসব বলবে না, তাও সে একদিন ওই মানে অচেনা মানুষটার সাথে ট্রেনে উঠে পড়ে, ঠিক আছে? তো এবার ট্রেনে তো যাচ্ছে, ট্রেনে প্রথমবার চেপেছে, একদম দারুণ একটা এক্সাইটিং জার্নি হচ্ছে তার কাছে। মানে চারপাশটা দেখতে পাচ্ছে, ট্রেনে চাপার যে একটা আনন্দ সেইটা হচ্ছে, প্লাস হচ্ছে সে জানে যে আমি যাব, মেলাতেও যাব আর খেলার মাঠেও যাব। তো এবার ব্যাপার হচ্ছে এমনই যে এতটাই দূরে, সেটা যেতে যেতে না একদিন মানে সময় লেগে যাবে, এতটাই দূরে। তো ঠিক আছে, ভালো কথা। তো এবার প্রথমে যখন সকালবেলায় ট্রেনে উঠেছে খুব আনন্দ 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 হচ্ছে, যখন সন্ধেবেলার পর থেকে মানে যখন সন্ধে হয়ে যাচ্ছে, তারপর না আর মনটা ভালো লাগছে না। মানে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, বাচ্চা ছেলে তো, তাই তার বারবার মনে হচ্ছে যে না, বাবা মাকে আমি ছেড়ে দিয়ে চলে এলাম, বাবা মা এলো না, তো এখন যদি বাড়ি যাওয়া যেতে পারতো বা কোথাও যদি নামতে পারতাম তাহলে খুব ভালো হতো। ট্রেনটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, লাইক দূরপাল্লার ট্রেনের মতো যেমন হয়। এবার সে বারবার রিকোয়েস্ট করছে লোকটাকে, মানে অচেনা যে লোকটির সাথে উঠেছে, যে আমাকে একটু নামার সুযোগ করে দেবেন, মানে আমি নামতে চাই, মানে আমি নয় স্টেশনে নামবো কি আমি একটু ফিরবো, বাড়ি যাব। কিন্তু সেই সময় লোকটি বলছে না, এখন আর তোমাকে আমি যেতে দেবো না, ঠিক আছে? তোমার মানে জার্নি পুরোটা যেটা হবে তোমাকে সেটাই যেতে হবে। তো এই রকম যদি সিচুয়েশন, এটা তো একটি ছেলের ঘটনা বললাম, ঠিক আছে, এরকম সিচুয়েশন যারা ভিডিওটা দেখছো যদি তোমাদের সাথে হয়, তাহলে তোমরা কি করবে? মানে তোমরা কি এই ধরনের, প্রথম কথা আগে বলো, তোমরা কি এই ধরনের জার্নিতে যেতে চাইবে? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। আর যদিও বা যাও, তাহলে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তুমি কি করবে? মানে তাকে না জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করবে, নাকি তুমি ওখানে চুপটি করে বসেই থাকবে, যেখানে ট্রেন নিয়ে যাচ্ছে সেখানেই যাবে? তো এইরকমই একটা কাহিনী, রোমাঞ্চকর কাহিনী নিয়ে আমি আজকে তোমাদের ফেভারিট টিচার অয়ন শুরু করছি আজকের আমাদের ভিডিও। দেখো, দ্য উইন্ড ক্যাপ। আজকের আমাদের স্টোরি উইন্ড ক্যাপ। তো এই উইন্ড ক্যাপ, তোমরা এবার বলবে যে স্যার আমি উইন্ড ক্যাপ তো বুঝতে পারলাম, ক্যাপ টুপি বুঝতে পারছো, উইন্ড মানে হাওয়া, সেটাও বুঝে গেলে। তো স্যার আপনি এই পিছনে যে টুপিটা দিয়েছেন সেটা তো আমাদের ইউজুয়াল যেমন আমরা টুপি পরে থাকি সেরকম তো নয়, এটা ক্যাপ্টেন লেখা আছে, এটা তো মনে হচ্ছে কোনো নাবিকের বা জাহাজের কোনো ক্যাপ্টেনের টুপি, তাই না? ক্যাপ্টেন লেখাই আছে যেহেতু। তো কি মনে হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কেন এই ছবিটা রেখেছি? নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তাই না? তো সেই কারণটা তোমাদের খোঁজার জন্যই দেখতে হবে গোটা ভিডিওটা। তো যাই হোক, আজকে স্টোরিটা আমি বলে দিই। দ্য উইন্ড ক্যাপ, ইটস রিটেন বাই জেন ইওলেন, লিখেছেন জেন ইওলেন। তো চলো দেরি না করে আমরা স্টোরিতে ঢুকি আর স্টোরির লেখকের সম্পর্কে বা লেখিকার সম্পর্কে প্রথমে জেনে নিই। তো জেন ইওলেন, দেখো জেন ইওলেন কত সালে জন্মগ্রহণ করেছেন একটু জেনে নিই। তো জেন হ্যাট ইওলেন ওয়াজ বর্ন ইন 1939, 1939 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তো এবার চলো দেখে নিই এই যে জেন ইওলেন রয়েছেন, তিনি কোন দেশের বা কোন জায়গাকার লেখক বা লেখিকা। দেখো, she was an American author and editor of folklore,
ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। তাহলে বুঝতে পারছো তো, মানে তিনি আমেরিকান অথর, মানে আমেরিকার লেখিকা, ঠিক আছে, অ্যান্ড এডিটর, যে এডিট করে, অর্থাৎ জিনিস কোনখানে ভুল হয়েছে, কি ঠিক হয়েছে, বাদ দেওয়া, কোন জিনিসগুলো করে। ফোকলোর, ফোকলোর মানে হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত যে কথা, সেটাকে আমরা বলি কি ফোকলোর। ফোকলোর, ফ্যান্টাসি, ফ্যান্টাসি মানেও কল্পনার জগতের জিনিস, সায়েন্স ফিকশন, কল্পনার বিজ্ঞান, যেটা মানে বিজ্ঞানের সঙ্গে কল্পনা মিশে আছে, অ্যান্ড চিলড্রেন্স বুকস। তো চলো তোমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো যেগুলো বললাম একবার দেখিয়ে দিই। ফোকলোর মানে লোককথা, ফ্যান্টাসি মানে কল্পনা, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান। ক্লিয়ার? তো চলো এবার আমরা দেখে নিই এই লেখিকা যিনি গল্পটি লিখেছেন, ঠিক আছে, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। জায়গাটা দেখো, তোমাদের ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে লেখা আছে মাউন্ট সাইনাই, সেই জায়গাটাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি ম্যাপটা একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আর জেনে নিই তার কতগুলো বিখ্যাত লেখা, ঠিক আছে, সেই লেখাগুলো কি ছিল। দেখো, she has written over 280 books, the best known of which the Holocaust novella and the Devil's Arithmetic. তাহলে দেখো, তিনি প্রায় 280টারও বেশি বই লিখে ফেলেছেন, তাই না? তো বুঝতে পারছো অনেক কটাই বই তিনি লিখেছেন। এই যে তারপর পাচ্ছি দ্য বেস্ট নোন। নোন মানে কি? নোন মানে হচ্ছে দেখো পরিচিত। নোন মানে হচ্ছে কি? পরিচিত। তো কি জিনিসের জন্য তিনি খুব ফেমাস, পরিচিত? এই যে তলায় তার দুটো যে আমাদের হলোকস্ট নভেলা এন্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক আছে, তার দুটো ছবি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে ব্যারাকস অফ দ্য হলোকস্ট, এইরকমই বইটার কভার পেজ, অ্যান্ড জেন ইওলেনের দ্য ডেভিলস অ্যারিথমেটিক। তো আশা করছি বুঝতে পারছো তার দুটো ফেমাস ওয়ার্ক। তো চলো আমরা দেখি যে তার সম্পর্কে তো আমরা জানতে পারলাম। তো আমাদের এই যে প্রেজেন্ট টেক্সটটা আমরা যেটা পড়তে ঢুকছি, সেই প্রেজেন্ট টেক্সটে আসলে কি সেটা একটু দেখি। বলছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আ পপুলার স্টোরি অফ দ্য সেম নেম। অর্থাৎ যে নেমটা তোমাদের দেখালাম, দ্য উইন্ড ক্যাপ, তার মানে অনেক সময় কি হয় যে তোমাদের টেক্সট বুকে দেওয়ার জন্য অন্য নাম প্রকাশ করা হয়, বা নামটাকে চেঞ্জ করা যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য লাইনস, ঠিক আছে। কিন্তু এটা মাই ডিয়ার স্টুডেন্ট এক্সাক্ট সেই নামটাই যেটা লেখিকা লিখেছেন। তার মানে অলমোস্ট কিছু জিনিস হয়তো এডিট হয়েছে, বাকি কিন্তু তোমরা ধরেই নাও যে আসল গল্প। তো এই যে এডিটেড, এডিটেড এর মানে কি? এডিটেড মানে হচ্ছে সম্পাদিত, যেটা জিনিস সম্পাদনা করা হয়েছে। তো দেখো, এই স্টোরিটা যেটা আমরা পড়তে যাচ্ছি, তাহলে স্টোরিটা কি বিষয় বা কি জিনিস আমরা শিখতে পারবো একটু আগে বলে দিই। দেখো, through this story the readers can learn that human beings can have several desires, ঠিক আছে, যে আমাদের মানুষদের কি রয়েছে, বেশ কিছু ইচ্ছা রয়েছে। চলো আগে পড়ে দিচ্ছি, তারপর বলছি which they want to fulfill, but they must think about the importance, viability, consequences and affordability of the desirable facts. Besides one's own wisdom, one should hear such opinions which are recommended by one's well-wisher. Swiftness often may cause detrimental consequence. তাহলে এই যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি, বা যে কাহিনী দিয়ে আমি তোমাদের কাহিনী দিয়ে যেটা শুরু করেছি, সেটা হচ্ছে কি, যে মানুষের মনের মধ্যে ইচ্ছা আছে, আমার মনের মধ্যে ইচ্ছা আছে, তোমার মনের মধ্যে ইচ্ছা আছে, কিন্তু এবার ইচ্ছেটাকে আমাকে দেখতে হবে। মানে আমি এক্ষুনি চাইছি কি আমি এক্ষুনি চাঁদে পা রাখবো, এরকম একটা ইচ্ছা করে বসলাম। এবার ইচ্ছা তো করে বসলাম, তার জন্য এমন কিছু ধরো করে ফেললাম যেটার জন্য আমার নিজের ক্ষতি হলো বা আমার আশপাশে থাকা কারোর ক্ষতি হলো। তো সেটা অবশ্যই করাটা ঠিক নয়। তো এই ধরনের ইচ্ছা পূরণ করার আগে দেখতে হবে যে ইচ্ছেটা কি সঠিক, মানে পূরণ করা কি সত্যি যায়, আমার কি সেই ক্ষমতা আছে, সেটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা, কোনো কিছু ইচ্ছা পূরণ করার আগে আমরা যদি সেই ইচ্ছেটাকে না জানি, তাহলে আমরা 4-5 জনকে জিজ্ঞেস করবো, আমাদের বড়দেরকে জিজ্ঞেস করবো, সব থেকে বড় কথা বড়দের অ্যাডভাইস নেবো। তো সেইটাই, তাদের ওপিনিয়ন্স, তাদের মতামত নিয়েও চলবো। আর লাস্ট লাইনে যেটা আমি বললাম বারবার, যে সুইফটনেস অফেন মে কজ ডেট্রিমেন্টাল কনসিকুয়েন্স। তাহলে বেশি যদি খুব তাড়াহুড়ো করি, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, মানে তোমার ক্ষতিও কিছু হয়ে যেতে পারে। তো বি কেয়ারফুল। এই মেসেজ নিয়ে, অর্থাৎ এই স্টোরি নিয়েই আমরা আজকের মানে স্টোরির থিম নিয়েই আমরা স্টোরিটা শুরু করব। তো চলো দেখি ইউনিট 1। ইউনিট 1-এ দেখো, তোমাদের জন্য আগে ছবিটা ইচ্ছা করে দিয়েছি যাতে তোমাদের মনে একটা কৌতূহল তৈরি হয়। তো দেখো, দেয়ার ওয়াজ
once a lad who wanted to be sailor. আশা করছি বুঝতে পারছো ছবিটা কেন। But his mother would not let him go to the sea. তার মিনিংটা আমি বলছি, আগে পড়ে নি। Child, what do you know of sailing? She would say. You are a farmer's son. You know the turn of the seasons and smell of the soil, but you do not know the sea. তাহলে কি বলছে? There was once a lad, একটা সময় একটা ছেলে ছিল, who wanted to be a sailor, যে নাবিক হতে চাইতো। এই যে ছোট ইয়াং আর কি, ইয়াং সেলার যাকে বলে, ইয়াং নাবিক। But his mother would not let him go to the sea. কিন্তু তার মা কিছুতেই তাকে যেতে দিত না, বারণ করতো, বকতো যে না তুমি সমুদ্রে যাবে না। ঠিক আছে, কি রকম বলেছিল? চাইল্ড, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সেলিং? বলছে বাবু তুমি ওই সমুদ্র যাত্রা করার ব্যাপারে কি বা জানো? তুমি কি সমুদ্রে জানো কি কি হয়? সমুদ্রের ব্যাপারে তো কিছুই জানো না। সে উড সে, ইউ আর ফার্মার সান, তুমি তো চাষির ছেলে। ঠিক আছে, মানে চাষি পরিবারের আর কি ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, ঋতু পরিবর্তনের সাথে সাথে কিরকম কি চেঞ্জেস হয় তুমি সেগুলো জানো, তাই না? ঋতু কখন পরিবর্তন হচ্ছে, কি ফসল হবে না হবে। দ্য স্মেল অফ সয়েল, তুমি মাটির গন্ধ জানো। ঠিক আছে, কোন মাটি কিরকম, কতটা উর্বর, ফার্টাইল, এগুলো তুমি জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, তুমি তো জানো না সমুদ্র কিরকম, তাই না? তো তার মা যেহেতু গুরুজন, বোঝেন, বেশি অভিজ্ঞতা, তো অবশ্যই তার ছেলেকে বারণ করছে যে না তুমি যখন জানো না তাহলে তুমি কেন যেতে চাইছো, ইত্যাদি ইত্যাদি। তো তাহলে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি পেলাম? ইম্পর্টেন্ট ওয়ার্ডস পেলাম হচ্ছে ওয়ান্স। ওয়ান্স মানে হচ্ছে একবার, ঠিক আছে, মানে এক সময়। আর কি আরেকটা জিনিস দেখো, ল্যাড। ল্যাড মানে কি হচ্ছে ছেলে, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট ওয়ার্ড সেলার। সেলার মানে হচ্ছে নাবিক। আর এখানে আছে লেট। লেট মানে কি অনুমতি দেওয়া, অর্থাৎ মা তাকে অনুমতি দিচ্ছিল, সেই অনুমতি আর কি। আর রয়েছে ফার্মার। ফার্মার মানে কি চাষি। তো দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো তোমাদের বলে দিলাম। তো চলো এবার তোমাদের দেখাই যে তার মা যেহেতু বলছে তুমি চাষি পরিবারের ছেলে, তো চাষিরা কোন জায়গায় কাজ করে, কি রকম ব্যাপার, কোনখানে মানে তাদের জীবনযাপনটা কোন মানে পরিবেশের উপর বেস করে হয়। তো দেখো এরকম তোমরা এই জিনিস মানে দেখেছো তোমাদের আশপাশে, কার্টুনসেও দেখেছো, নানান জায়গায় দেখেছো। তো চলো আমাদের গল্পে কি বলছে আমরা ফিরে যাই। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন had always obeyed his mother, so he went about his farm work with a heavy heart but did not again mention the sea. তাহলে আমার কি দাঁড়ালো? বলছি এখন ছেলেটা হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন, তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে যে ছেলেটির নাম কি ছিল, জন। বলছে had always obeyed his mother, সে কি করবে, সে তার মায়ের কথা মেনে চলে, ঠিক আছে, মায়ের কথা শোনে। so he went about his farm work, সে কোথায় চলে গেল, তার ফার্মের ওয়ার্কে। ফার্মের ছবি দেখতে পাচ্ছ, খামার বাড়ি বা চাষের যেখানে কাজ হয়। উইথ আ হেভি হার্ট, মনে খুব কষ্ট পেয়েছে ছেলে, বোঝা গেল, কারণ তার মা মানে বকে দিয়েছে তাকে যে তুমি একদম যাবে না, ঠিক আছে। and did not mention the sea, সে আর মায়ের সামনে এটা বলেই না যে মা আমি সমুদ্রে যাব, কারণ জানে বললেই মা বারণ করবে, ঠিক আছে। তো তার মন এত কষ্ট হয়েছে যে মন দুঃখে ভারী হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো দেখো এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি, ওবেড। ওবেড মানে কি মেনে চলা, মান্য করা। ফার্ম। ফার্ম মানে কি খামার। আর দেখো হেভি। হেভি মানে কি গুরুভার। এই যে গুরুভার মানে কি হৃদয় ভারী হয়ে যাওয়া দুঃখে, সেই গুরুভারের কথা বলা হচ্ছে। তো এতটা অবধি তো তোমরা বুঝতে পারলে মাই ডিয়ার স্টুডেন্ট যে ছেলেটির ইচ্ছে ছিল সমুদ্রে যাওয়ার, আর তার মা তাকে বারণ করেছে। এখন সে চাষের কাজে বা খামার বাড়িতে কাজে আছে, কাজের মধ্যে ব্যস্ত। তো এবার তোমাদের একটা ছবি দেখাচ্ছি, আশা করছি দেখতে পেয়েছো। আচ্ছা হঠাৎ করে টার্টলের ছবি কেন? ছিল তো খামার বাড়ি আর সমুদ্র, তাহলে এই টার্টলের প্রসঙ্গটা কি করে এলো? তো চলো দেখে নাও পরের লাইনগুলো। দেখো, one day he had been walking behind the plow, ঠিক আছে, he all but ran over a tiny green turtle on a clod of dirt. He picked the turtle up and set on his head where he knew it would be safe. তাহলে কি হয়েছে, যখন সে একদিন ওই যে ওয়ান ডে একদিন যখন he had been walking behind the plow,
প্লাউ মানে হচ্ছে কি ওই যে ক্ষেত জমি বা যেখানে কাজ করতে তার ঠিক পিছনের দিকে একটুখানি, তো ওখানে কাজ করছে, তো দেখছে হি দেখতে পাচ্ছে কি হি অল বাট র্যান ওভার আ টাইনি গ্রিন টার্টেল, দেখছে একটা ছোট্ট এরকম গ্রিন টার্টেল ওখানে রয়েছে, ঠিক আছে, যাচ্ছে ছোট্ট কচ্ছপ এরকম গ্রিন কালারের। ভালো কথা, সে আবার এটা ক্লড অফ ডার্ট মানে একদম ধুলো টুলো মেখে এরকম ভাবে রয়েছে। হি পিকড আপ দ্য টার্টেল, টার্টেলটাকে তাহলে তুললো, অ্যান্ড সেট অন হিজ হেড, মাথার মধ্যে আর কি বসিয়ে দিল, নিজের মাথার মধ্যে, ঠিক আছে, রাখলো। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, সে জানতো ওই মাথায় রাখলে সে নিরাপদে থাকবে, সেফ থাকবে, কারণ ধুলোর মধ্যে মিশে আছে, কে দেখতে পাবে না পাবে, ওর উপর দিয়েই হয়তো কিছু চলে গেল, তো তার জন্য সে মাথার মধ্যে বসিয়ে রাখলো। তো এখানে দেখো ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি পাচ্ছি, ইম্পর্টেন্ট ওয়ার্ডস হচ্ছে বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে, র্যান ওভার, র্যান ওভার মানে কি এই যে দৌড়ে গেল মানে যাচ্ছিল আর কি, ঠিক আছে। আর কি টাইনি, টাইনি মানে কি ক্ষুদ্র, যেটা খুবই ছোট। আর হচ্ছে টার্টল, টার্টল মানে হচ্ছে কি কচ্ছপ, এটা জানো। আর ক্লড, ক্লড মানে হচ্ছে কি মাটির ঢেলা। আর ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে এখান থেকে ডার্ট, ডার্ট মানে হচ্ছে ময়লা বা নোংরা। তাহলে বুঝতে পারলে গল্পটা যে টার্টলের প্রসঙ্গটা কি করে গল্পের মধ্যে এলো। তো ভালো কথা, এখন অবধি আবার একটুখানি মনে করিয়ে দিই। ছিল সমুদ্রে যাওয়ার ইচ্ছা, তারপর দেখতে পেলাম কি তার মা বকে দিয়েছে চাষের কাজে, এখন চলে এলো টার্টল। তাহলে এবার কি অপেক্ষা করছে দেখো তো। স্যার এটা আবার কি, এ তো আমি এ তো মানে কোনো লিঙ্কই পাচ্ছি না। ছিল টার্টেল, কি একটা মানে পরীর মতো দেখতে কিছু একটা চলে এলো, স্যার তাহলে এটার লিঙ্কটা কি? দেখো পরের লাইনগুলো কি বলছে। পরের লাইনগুলো বলছে when he was done with plowing, John plucked the turtle from his head. To his utter surprise, he found that it would turn into a tiny green ferryman that stood upon his palm and bowed. চিন্তা করে দেখো, সে তো মাথায় বসিয়ে দিব্য কাজ করে যাচ্ছে। ভালো কথা, কাজ করার পর যখন নিচ মানে মাথা থেকে তুলে যখন হাতের মধ্যে রাখছে, তখন কি দেখতে পাচ্ছে যে হঠাৎ করে মানে সেই ম্যাজিকের মতো ওই গ্রিন টার্টেলটা কিসে কনভার্ট হয়ে গেল, কিসে চেঞ্জ হয়ে গেল, এইরকমই একটা ফেয়ারি ম্যান মানে পরীর মতো হয়ে গেল, ঠিক আছে। আর সেটাকে দেখে তো চমকে গেছে। আর ফেয়ারি ম্যানও কি করছে মানে তোমার যেই হাতের মধ্যে এরকম উঠেছে এরকম ভাবে বাও করছে, ঠিক আছে। এইরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তাহলে ইম্পর্টেন্ট এখান থেকে ওয়ার্ডস কি কি পাচ্ছি দেখে নাও। প্লাউইং, প্লাউইং মানে হচ্ছে কি লাঙ্গল, ঠিক আছে। প্লাকড, প্লাকড মানে কি দেখো তুলে নেওয়া, অর্থাৎ তুলে নিয়েছিল মাথা থেকে যেটা। তারপর কি পাচ্ছি আটার সারপ্রাইজ, আটার সারপ্রাইজ মানে হচ্ছে যেটা সম্পূর্ণ আর কি অবাক করা একটা বিষয়। ফেয়ারি, ফেয়ারি মানে হচ্ছে কি পরি। আর কি হচ্ছে পাম, পাম মানে হচ্ছে হাতের তাল। তো এই কটা পেলাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস। তো চলো দেখি এবার এতগুলো জিনিস এবার গল্পের মধ্যে তাহলে চলে এলো, বুঝতে পারলে যে কোথায় ছিল সমুদ্র, কি হলো তারপর সমুদ্র, সমুদ্রের পর চলে এলো কি মানে চাষের ক্ষেত, তারপর হঠাৎ করে টার্টেল, এখন টার্টেল থেকে আবার পরিও চলে এসছে। তাহলে এবার কি হবে চলো দেখে নি কি হতে চলেছে। এখন নেক্সট লাইন কি বলছে, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, টেল মি ইউর হার্টস ডিজায়ার and I will grant it to you for saving my life. বুঝলে, said the fairy. John bowed back but said nothing. হলো, তাহলে দেখো কি হলো, বলছে যে পরিটা আর কি ওর হাতের মধ্যে আর কি ওরকম উঠলো বা দাঁড়ালো যাই বলো, তো সে কি বলছে আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আপনি আমাকে যে মানে দয়া করে এই যে তুলে ধরেছেন বা তুলেছেন তার জন্য অনেক ধন্যবাদ। টেল মি ইউর হার্টস ডিজায়ার, জাস্ট আমাকে বলুন যে আপনার মনে কি ইচ্ছা, মানে ছেলেটিকে বলছে যে বলো তোমার মনে কি ইচ্ছা রয়েছে। and I will grant it to you for saving my life, তুমি যেটা বলবে আমি সেটাই তোমার জন্য মানে আমার জীবন যেহেতু বাঁচিয়েছো আমি সেটাই তোমার জন্য করার চেষ্টা করব, ঠিক আছে। said the fairy. John bowed back, জন এরকম ভাবে বাও করলো, but said nothing, কিচ্ছুটি বললো না। কারণ কেন বললো না, তার মা তো বেশ করে বকে দিচ্ছে এই তুমি যাবে না, ঠিক আছে, তুমি সব সমুদ্রে নো, একদম যাবে না, এটা বলে দিয়েছে। এবার কি করে করবে, সে তো মুখে বলতে পারছে না যে না আমার মনের মধ্যে ইচ্ছা রয়েছে।
তো এবার কি হবে চলো আমরা দেখবো পরের লাইনগুলোতে। আগে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো দেখে নিই। কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি দয়া। ডিজায়ার দেখে নাও, ডিজায়ার মানে রয়েছে ইচ্ছা। আর কি রয়েছে গ্র্যান্ট, গ্র্যান্ট মানে হচ্ছে কি অনুদান, ঠিক আছে। আর বাউড, বাউড মানে হচ্ছে দেখো বাউড মানে নত, নত হওয়া। তো বুঝতে পারলে সিচুয়েশনটা কেমন চলে এলো। এবার এবার কি মনে হচ্ছে জন কি মুখ ফুটে বলবে নাকি এরকম চুপ করেই দাঁড়িয়ে থাকবে? তার সামনে তো একটা অপরচুনিটি এসছে, ঠিক ওই গল্পটার মতো না যেটা আমি বলে শুরু করেছিলাম, কি ট্রেনে করে যেতে চাইছে সে, এবার তো একটা সুযোগ পেল, চলো দেখি কি লিঙ্ক, এবার কি বলবে কি বলবে না। দেখো কি চলে এলো সমুদ্র, তাহলে কি মনে হচ্ছে কি সমুদ্রে যেতে পারবে কি পারবে না, চলো দেখে নি। Although his heart yearned to go out to the sea, he did not express his wish. The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go sailing. John's face answered for him. তাহলে কি মানে দাঁড়ালো? Although his heart yearned to go out to the sea, যদিও তার মনটা তো বেশ চাইছে, ইস যদি আমি যেতে পারতাম সমুদ্রে, একটা এরকম ব্যাপার। He did not express his wish, কিন্তু মুখে তো বলবে না, এক্সপ্রেস করছে না, প্রকাশ করছে না। The green fairy man could read the heart easily, কিন্তু ওই ছোট্ট যে পরী যে কি উঠে দাঁড়িয়েছে সে হৃদয়টা ঠিক পড়ে নিতে পারত, যে হৃদয়ের ভিতর কি চলছে ছেলেটা। সে কি বললো, I see you wish to go sailing, আমি তো দেখতে পাচ্ছি তুমি তো যেতে চাইছো সমুদ্রে, তাই না? John's face answered for him. দেখবে তোমাদের জীবনের সাথেও হয় না এরকম, এই যে জনের আর কি মুখে ফুটে উঠেছে যে হ্যাঁ আমিও সমুদ্রে যেতে চাই। ধরো তোমার মনের মধ্যে খুব ইচ্ছা রয়েছে কোনো একটা জিনিস তুমি খেতে চাইছো, ঠিক আছে, বা কোনো একটা গেম, ভিডিও গেম হোক, মানে তুমি খুব চাইছো কিন্তু মুখ ফুটে বলতে পারছো না, ভয়ে হোক বা যে কোনো কারণে হোক। হঠাৎ করে তোমার পেরেন্টস যদি এসে তোমাকে বলে যে চলো দেখো এটা তোমার জন্য আমি এনেছি খাবারটা, বা এই নাও তোমার জন্য ভিডিও গেম, তোমার তখন মুখটা কিরকম হবে? মনে হবে না যে আমি তো এতক্ষণ ধরে এটাই চাইছিলাম, লাইক দ্যাট, এইরকম একটা এক্সপ্রেশন ওর মুখের মধ্যে আসছে। তো এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডস দেখে নাও কি ইম্পর্টেন্ট ওয়ার্ডস হচ্ছে অলদো, যদিও, ইফ মানে হচ্ছে যদি, অলদো হচ্ছে যদিও। আর দেখে নাও ইয়ার্ন, ইয়ার্ন মানে হচ্ছে আকুল, মানে ভিতরের একদম যে মানে কি বলবো মনের ভিতরের গভীর যে ইচ্ছা সেইটা। এক্সপ্রেস, এক্সপ্রেস মানে হচ্ছে কি প্রকাশ করা, তাহলে প্রকাশ, কোনো কিছু প্রকাশ করছে সেটা বলা। তো এতটা অবধি আমরা কি জানতে পারলাম যে পড়ি কিন্তু ভিতরে ভিতরে জেনে নিল যে মনের কি ইচ্ছাকাঙ্ক্ষা হৃদয় পড়তে পারে। তো চলো এতক্ষণ অবধি যেটুকু হলো গল্পের পোর্শন, তাহলে এবার কি মনে হচ্ছে কি হবে? সে তো শুধু মনটুকুই পড়তে পেরেছে, তাহলে আলটিমেটলি জন কি যেতে পারবে কি পারবে না সেটা তো অবশ্যই আমরা জানবো। কিন্তু তোমরা খেয়াল করতে পারোনি এতক্ষণে আমরা শেষ করে ফেলেছি কি ইউনিট 1, তো সেটার জন্য অপেক্ষা করতে হবে ইউনিট 2-তে। আপাতত তোমাদেরকে করাবো হচ্ছে এক্সারসাইজ, কারণ এক্সারসাইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। তো দেখে নাও অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ রয়েছে দেখে নাও টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, ঠিক আছে। দেখো কি রয়েছে, দেখো এবার জনের লাইফ কিরকম ভাবে চেঞ্জ হবে নাকি হবে না, ও কি সমুদ্রে যেতে পারবে কি পারবে না, সেগুলো নিয়ে আছে আমাদের ইউনিট 2। তোমরা খেয়াল করেছো কিনা জানি না, আমরা শেষ করে ফেলেছি কি ইউনিট 1। তাই অ্যাজ ইউজুয়াল যখন ইউনিট 1 আমরা শেষ করে ফেলেছি, তাহলে চলো দেখে নিই এর অ্যাক্টিভিটি। আমরা অবশ্যই ইউনিট 2টাতে জানবো যে জনের সাথে কি হচ্ছে। দেখো আমরা আগে করে নিই অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 1 দেখো তোমাদের দেয়া আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো ভালো কথা, দেখো ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি, তাহলে ছেলেটি কি হতে চেয়েছিল? দেখো অপশন এ দিচ্ছে ডক্টর, অপশন বি দিচ্ছে স্পোর্টসম্যান, অপশন সি সেলার। তাহলে তোমরাই বলো কি হতে চেয়েছিল, গল্পটা কি নিয়ে, তোমরা আশা করছি বুঝতে পারছো। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি সেলার। চলো নেক্সট কোয়েশ্চেন, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য, তাহলে মাদার বলেছিল কি যে তুমি কিসের স্মেল বা কিসের গন্ধ জানো? অপশন এ সয়েল, অপশন বি ফুড, অপশন সি ফ্লাওয়ার, কোনটা হবে তোমরাই বলো।
অবভিয়াসলি, কারণ সেই চাষি ফ্যামিলিরই ছেলে, তো তার মা বলেই দিয়েছে কি তুমি কিসের স্মেল জানতে পারবে, সয়েল। তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, জন পুট দ্য টার্টেল অন হিজ, তাহলে জন টার্টেলটা কোথায় রেখেছিল? অপশন এ দিয়েছে দেখো ব্যাক, অপশন বি দিয়েছে হেড, অপশন সি হ্যান্ড। তো কোথায় রেখেছিল? অবভিয়াসলি রেখেছিল হেডে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস, তাহলে ওই যে পরি যে আর কি ওর টার্টেলটা কনভার্ট হয়েছে পরি হয়ে গেল, সে জনের কি জিনিস আর কি জানতে চেয়েছিল? কি জানতে চেয়েছিল? এজ, তোমার বয়স কত? নেম, নাম জানতে চেয়েছিল? নাকি হার্টস ডিজায়ার, মনের ইচ্ছেটা জানতে চেয়েছিল? কি জানতে চেয়েছিল? অবভিয়াসলি অপশন সি হচ্ছে হার্টস ডিজায়ার। তাহলে কারেক্ট অপশনস গুলো আশা করি তোমরা দেখে নিবে, এরপর তোমরা পারবে। চলো নেক্সট আছে অ্যাক্টিভিটি 2 তে। অ্যাক্টিভিটি 2 তে দেখে নাও, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে কি তোমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, যেগুলোকে কারেক্ট অর্ডারে সাজাতে হবে, মানে কোনটা প্রথমে হবে তারপরে কোনটা হবে এরকম আর কি রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আমি তোমাদের জন্য নাম্বারিং গুলোকে লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো ওয়ানে যে সেন্টেন্সটা দেওয়া আছে, জন মেট টাইনি গ্রিন টার্টল, এই সেন্টেন্সটা ওয়ানে যাবে, ঠিক আছে। নাম্বার 2 তে আসবে মাদার সেড জন ওয়াজ এ ফার্মার্স সান। নাম্বার 3 তে আসবে দ্য টার্টল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান। তাহলে এই যে তিনটে কোয়েশ্চেন তোমাদের পরপর এরকম এসছে, তোমাদের বইয়েতেও এরকম দেয়া আছে, এইভাবেই আমরা সেট করেছি। তো এই যে তিনটে সেন্টেন্স তোমার এসছে, তাহলে প্রপার নাম্বারিং গুলো কি হবে এবার একটুখানি দেখে নাও, কারণ এগুলো তো এলোমেলো ভাবে দেওয়া আছে। তো দেখো প্রথম একটা হবে হচ্ছে 2 নম্বর সেন্টেন্স, মানে এটা ফার্স্ট সেন্টেন্স নয়, সেকেন্ডে আসবে। ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে পরেরটা, মানে মাদার সেড জন ওয়াজ এ ফার্মার সন, এইটা হচ্ছে চাষির ছেলে, এটা প্রথম সেন্টেন্সে আসবে। নেক্সট হচ্ছে পরের নাম্বারিংটা হবে, মানে 3 তে যেটা দেওয়া আছে সেটা 4 নম্বরে সাজাবে তোমরা 4-এ। তারপর দেখো আগে সেন্টেন্স গুলো দেখে নি। জন প্লাক দ্য টার্টল ফ্রম হিজ হেড, এটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে নেক্সটে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, আর তারপর একটা দেওয়া আছে জন বাউড ব্যাক, এই দেওয়া আছে। তো এটা প্রথম একটা মানে 4 নম্বরে যেটা আছে সেটা 3 নাম্বার সেন্টেন্স হবে, ঠিক আছে। 5-এ যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি যাবে হচ্ছে 6-এ, 6 নাম্বার সেন্টেন্সে যাবে। আর 6 নাম্বারের সেন্টেন্স যেটা দেওয়া রয়েছে জন বাউড ব্যাক, এটা যাবে 5-এ। তো এই সিকোয়েন্স অনুযায়ী তোমরা যদি সাজাও তবে তোমরা গল্পটার মানে একটা লিঙ্ক, মানে পরপর কিরকম ইভেন্টস গুলো হলো দেখতে পাবে। তো চলো এবার গেলাম অ্যাক্টিভিটি 3 তে। অ্যাক্টিভিটি 3 তে দেখে নাও কি আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। কোয়েশ্চেন দেওয়া আছে, তার অ্যান্সার দিতে হবে। কোয়েশ্চেনটা দেখে নি, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড। তাহলে হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো যে জন যেটা ভেবেছিল টার্টেলটা মাথায় রাখলেই সেফ থাকবে, কেন এটা তোমার কি মনে হচ্ছে জন এটা কেন ভেবেছিল, এইটাই বলতে চাইছে। তো দেখো অ্যান্সারটা, জন থট দ্যাট দ্য টার্টল উড বি সেফ অন হিজ হেড বিকজ দ্য টার্টল লাইড অন দ্য ক্লট। ওর তো মাটির মধ্যে পড়েছিল, অ্যান্ড হি অলমোস্ট র্যান ওভার ইট। If it would be on the plowing field, any time it might be smashed. তাহলে জন এটাই ভেবেছে যে টার্টেলটা তো পড়ে আছে মাটির উপরে, তো এটা যদি পড়ে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো কিছু ওর উপর দিয়ে চলে যেতে পারে, তাই না? সুতরাং ওটাকে মাথার উপর রাখাটাই সেফ বলে মনে করেছে। তো এইভাবে আমরা শেষ করে ফেললাম কি আমাদের দ্য উইন্ড ক্যাপের ইউনিট 1 এবং তার সাথে অ্যাক্টিভিটি। আশা করছি ইউনিট 1টা তোমাদের ভালোই লাগবে, কারণ এটার মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারাস ব্যাপার একটা লুকিয়ে আছে, যে কি হবে কি হবে কি হবে এরকম একটা রোমাঞ্চকর ব্যাপার আছে। তো আমরা আসবো ইউনিট 2 নিয়ে খুব শিগগিরই। তো ততক্ষণ অবধি বাই।